এক প্রকার তো ভুলেই গিয়েছিলাম যে 14-15 হাজার টাকায় স্মার্টফোন লঞ্চ করতে পারে কোম্পানি। ফাইনালি 14,790 টাকার একটা ডিভাইস রিভিউর জন্য আমি নিয়ে আসতে পারছি আপনাদের কাছে আর কি। আর এটা হচ্ছে জেনেক্সের Z3 স্মার্টফোনটা, আমাদের দেশি ব্র্যান্ডের জেনেক্স, আপনারা জানেন ওয়ালটনেরই। তো 464GB ভ্যারিয়েন্ট এসছে আর কি। 464GBর মেবি এখন ফোন এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যায় না। আগে আমরা 10,000 টাকার নিচে পেতাম। এমনকি এই যে সিরিজটা আর কি জেনেক্স, ওরা ট্রাই করতো অ্যারাউন্ড 10K মধ্যেই স্মার্টফোন নিয়ে আসার জন্য, বাট এখন 14,000 প্লাসে গিয়ে বিক্রি করতে হচ্ছে। বাজে অবস্থা। এনিওয়ে, স্মার্টফোনটার ডিজাইনটা একটু ডিফারেন্ট, ক্যামেরা মডিউলের জায়গাটা বিশেষ করে এটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, একটু বোল্ড, একটু বড় টাইপের, তবে খুব বেশি উঁচু না। কিন্তু একটাই ক্যামেরা রয়েছে এই প্রাইস সেগমেন্টে। দুইটা ক্যামেরা মানে অক্সিলারি সেন্সর তো থাকে, ওটা না থাকাও ভালো, ও কোনো কাজের না, এটা আপনারা খুব ভালো করে জানেন। 3.5mm হেডফোন জ্যাকটা রয়েছে নিচ দিকটাতে। হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্পিকার উপরের দিকে একটা, নিচের দিকে একটা, এই যে দুই কর্নারে দুইটা, সো স্টেরিও সাউন্ড পাবেন, এটা ভালো বিষয় অবশ্যই। আর টোটাল ফোন বডি ফ্রেম বা রিয়ার প্যানেল প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলটা একটু ফ্রস্টেড টাইপের, ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে, ফ্রস্টেড হওয়াতে দেখতে কিছুটা ভালো লাগছে আর কি। কালারটাতে গ্রেডিয়েন্ট একটা ব্যাপার আছে, লাইটের রিফ্লেকশনে এটার কালারটা একটু মানে শেডটা চেঞ্জ করে, কিছুটা সার্টিন টাইপের একটা ফিল দেয়। যাই হোক না কেন, ডিসপ্লেতে চলে আসলে Z3 ডিসপ্লে প্যানেলটাতে আমরা একটা IPS LCD প্যানেল দেখতে পাই, যেখানে মূলত 6.8 ইঞ্চের প্যানেলেই রয়েছে। বেশ লম্বাটে শেপের একটা ডিসপ্লে, লোয়ার চিনটা ভারী, মোটা। টপ সেন্টারে আমরা দেখতে পাই ওয়াটার ড্রপ নচ, যেটা আমরা এই প্রাইস সেগমেন্টে আগে তো দেখতাম না, আমরা পাঁচশোল কাটাউটি পেতাম, এখন আবার ওইগুলোই মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে, HD+ রেজুলেশন রয়েছে এবং 240 হার্টজ হচ্ছে গিয়ে টাচ স্যাম্পলিং রেট। এগুলো তো স্পেক ওয়াইজ বা কাগজে কলমে আছে, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট নিয়ে যদি বলি, ফার্স্ট অফ অল আমি ব্রাইটনেস নিয়ে বলবো। ইনডোরের দিকে ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। আউটডোরে আপনি নর্মালি চালাতে পারবেন, কিন্তু আউটডোরে গিয়ে যখন ছবি তুলবেন তখন মনে হবে যে এর ব্রাইটনেসটা আর একটু বেশি থাকলে আপনার জন্য সুবিধা হইতো, কিছুটা স্ট্রাগল করে ওই মুহূর্তে। টাচ রেসপন্সটা ডিসেন্ট হয় কি, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর ইউআইটাই একদম সুপার লেভেলে স্মুথ হয় না, যে কারণে অনেক সময় আমাদের মনে হয় টাচ রেসপন্স একটু কম। ওই ব্যাপারটা একটু নোটিস করতে পারেন, আদারওয়াইজ ঠিক আছে। এটার ভিউইং অ্যাঙ্গেল খারাপ না, বেশ ভালোই। আপনি চারিপাশ থেকেই একই রকম দেখবেন, অ্যাঙ্গেল জন্য তো প্রবলেম নেই। তাছাড়া ব্লু টিন্ট, গ্রিন টিন্ট এই জাতীয় প্রবলেম তো এই ধরনের ফোনে আমরা খুব একটা দেখি না, এটাতেও পাইনি। জাস্ট লোয়ার চিনটা একটু বেশি চোখে লাগছে, আর এদিকে ওয়াটার ড্রপ নচ। এমনিতে কালার রিপ্রেজেন্টেশন আবার ভালো, অ্যাজ এ IPS মোটামুটি কালারফুল। একটু কাছ থেকে দেখতে গেলে বুঝবেন যে হ্যাঁ, রেজুলেশনের একটা ঘাটতি আছে, বাট মোটামুটি এইটুকু দূরত্ব রেখে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে না যে এটা 720p রেজুলেশন বা রেজুলেশনের ঘাটতি কিছুটা আছে ফোন বিবেচনায়। আমরা যদি SSD তে যাই, ইউনি SoC T7250 রয়েছে, আর এটা 4GB র্যাম আপনারা পাচ্ছেন, সেই সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম প্লাস 64GB হচ্ছে গিয়ে স্টোরেজ। অ্যান্ড্রয়েড 16 রয়েছে। শুরুতে একটা বিষয় বলবো, এই স্মার্টফোনের স্টোরেজ যতটা ফাঁকা রাখা যায় সেটাই আপনারা করবেন নিশ্চয়ই, সেক্ষেত্রে ফোনটা লং রানে বেটার আউটপুট দিবে। অ্যান্ড্রয়েড 16 যেটা রয়েছে একদম ফুল অ্যান্ড্রয়েডেই দেওয়া আছে, সুতরাং আপনি একদম পিওর অ্যান্ড্রয়েডের যে মজা ওটা পাচ্ছেন অবশ্যই। অন্যদিকে ইউনি SoC T7250, এটা মোটামুটি এন্ট্রি লেভেলের একটা চিপ, যদিও এর চাইতে বেটার ডিল আমরা দেখি না। MediaTek Helio Z99 কিংবা ওই কাতারের যেগুলো আছে ওগুলো কিনতে গেলে আবার অ্যারাউন্ড 20K প্লাস বা আরও বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, আপনারা জানেন। তবে হ্যাঁ, 128GB যদি হয়তো এটার স্টোরেজ, তাহলে একদম পারফেক্ট হতো। 4GB র্যাম আছে, 4GB ভার্চুয়াল র্যাম তো কাজে লাগবে না আপনি জানেন, বাট 4GB যে র্যামটা আছে এটা দিয়ে আপনি অ্যাট এ টাইম ধরুন 3-4টা অ্যাপ্লিকেশন চালাতে পারছেন। কিন্তু এই স্মার্টফোনে অনেক হেভি লোড দেওয়ার মতো অ্যাপ্লিকেশন যদি চালান বা অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাতে চান, সেটা খুব একটা ভালো আউটপুট দিবে না নিশ্চয়ই, সেটা আপনিও বুঝেন, আমিও জানি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও আমরা দেখছি কিছুটা টাইম নিচ্ছে, হ্যাঁ মোটামুটি ভালোই টাইম নেয়, মানে যে জিনিসটা আপনারা নোটিস করতে পারবেন, নোটিসেবল মনে হবে। আপনারা 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো বরং খেললে ঠিক আছে, সময় কাটাতে পারবেন টুকটাক। 2D গেমগুলো মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। তারপরে ফ্রি ফায়ারের মতো গেম এটাতে চলবে, বাট আমি ওটা কেউ রিকমেন্ড করবো না এই স্মার্টফোন দিয়ে খেলার জন্য আসলে। তার উপরে জাইরো সেন্সরটা নেই। জাইরোস্কোপ সেন্সরটা আসলে প্রয়োজন ছিল, অনেক ক্ষেত্রেই লাগে, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে প্রয়োজন হয়, তো আপনারা ওইটা মিস করছেন। অ্যাক্সেলারোমিটার ওটা অবশ্যই আছে আর কি। তো পারফরমেন্সের জায়গাটাকে আপনি না খুব ভালো না খারাপ এরকম একটা অবস্থানেই রাখতে পারেন। এরপরে যদি আমরা চলে যাই ক্যামেরাতে, স্মার্টফোনটার রিয়ারে 13 মেগাপিক্সেলের শুটার আছে আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের শুটার আছে। এই ফোনে মোট দুইটা ক্যামেরাই রয়েছে। রিয়ারের ক্যামেরাটাকে যদি প্রপার লাইট দেওয়া যায়, ডে লাইট বা ভালো লাইট দেওয়া যায়, তাহলে আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন মোস্ট অফ দ্য ক্লিকেই। তবে লাইটের যদি স্বল্পতা হয় তাহলে এর ক্যামেরা অনেক বেশি স্ট্রাগল করে। আবার ধরুন লাইটের সোর্স অনেক বেশি, ক্যামেরা যেদিকে তাক করে আছেন ওই দিকটাতে লাইটের সোর্স অনেক বেশি, সেটা ক্যালকুলেশন করতে ততটা দারুণভাবে পারে না। ডাইনামিক রেঞ্জ দুর্বল আছে, এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা ইস্যু আছে।
অনুকূল লাইটে থাকলে আপনি তখন এটার থেকে আসল ছবি বের করতে পারবেন। কালারের কনসিস্টেন্সিরও কিছুটা অভাব পেয়েছি, কিছু কিছু ছবিতে না বেশ কালারফুল মনে হচ্ছিল, কোনো কোনো ছবির ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যেন কালারটা একটু ফেড আউট, আর একটু কন্ট্রাস্ট হলে হয়তো দেখতে ভালো লাগতো এরকম। লো লাইটের দিকে ছবিতে আপনি নয়েজ গ্রেনের দেখাও পাবেন, কিছুটা কাট করার ট্রাই করতে গিয়ে অনেকটা সফট করে ফেলে, এমন একটা ব্যাপার আর কি। আপনারা আবার পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন, কিন্তু এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ রয়েছে, যেটা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি আর কি। তবে একটা ফোকাল লেন্থেই ছবি তুলতে পারবেন আর কি, এবং পোর্ট্রেটেও ছবি তুলতে গেলে ট্রাই করবেন প্রপার লাইটে নেওয়ার জন্য। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট এই প্রাইস সেগমেন্ট থেকে, এটাকে মানে ওকেই বলবো। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তবে ভালো যেটা আপনাদের লাগার কথা তা হচ্ছে স্পিকার। সাধারণত এই প্রাইস সেগমেন্টে এখন ডুয়াল স্পিকার দেখা যায় না, তো আমরা এটাতে দুইটা স্পিকার পাচ্ছি, স্টেরিও একটা সাউন্ড পাবেন। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন, ভিডিও টিডিও দেখবেন, তাদের কাছে এই ব্যাপারটা নিশ্চয়ই ভালো লাগার কথা। লাউডনেস ভালো আছে, ক্ল্যারিটিও ঠিক আছে। 90%-এর উপরে গেলে কিছু কিছু সাউন্ড মনে হতে পারে একটু ডিস্টরশন দেয়। ব্যাটারি আছে 5000 mAh এর, এবং এর সাথে ওরা ফাস্ট চার্জার দেয় নাই আসলে, 10 ওয়াটের চার্জার রয়েছে, যে জায়গাটায় একটা লিমিটেশন। আমরা 18 ওয়াট পেলে পরে আমাদের জন্য পারফেক্ট হতো। ব্যাকআপ ভালো আছে, HD+ রেজুলেশনের ডিসপ্লে, যেহেতু আপনি স্মার্টফোন খুব সহজে একদিন তো বেশ ভালোভাবে চালাতে পারবেনই, তারপরে কিছুটা অবশিষ্ট থাকে আর কি এরকম। অন্যদিকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার পজিশনটা ঠিকই আছে আমার হাতে অনুযায়ী, আর এটা মোটামুটি ফাস্ট একুরেট। অ্যানিমেশনের কারণে কিছুটা ডিলে আপনার মনে হবে। তাছাড়াও রয়েছে কিন্তু ফেস আনলক সিস্টেম। এছাড়া নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম নেই, ওয়াইফাই ডাটা এই জায়গাগুলো ঠিকঠাকভাবেই রেজাল্ট দিতে পারছে ওয়ালটনের এই নতুন ডিভাইস। বাজেট যদি আপনার মোটামুটি অ্যারাউন্ড 15K এর মতো হয়ে থাকে, তাহলে অপশন খুবই কম রাইট নাও আপনার হাতে। তো আমার মনে হয় এই ডিভাইসটা আপনি দেখতে পারেন। অনেকে আবার কিস্তির মাধ্যমে কিনে আর কি, ইনস্টলমেন্টে কিনে। তো ওয়ালটনের ডিভাইসগুলো আবার দেখলাম ইনস্টলমেন্টেও বেশ জনপ্রিয় আর কি দেশের মার্কেটে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসলে আমরা কম্পেয়ার করে করে যে কিছু বলবো, ওইটার সুযোগ আমাদের হাতে খুবই কম রাইট নাও। সো আমি বলবো এই বাজেটে ফোন কিনতে গেলে একবার দেখা আপনার জন্য উচিত হবে বোধ হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।